সহিংসতা যেন আজকাল আমাদের সমাজে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের সহিংসতা, জেন্ডার ভিত্তিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আজকাল ধর্মীয় উগ্রতা নিয়েও বিভিন্ন ধরনের সহিংসতা দেখা যায়। যা হোক, তবুও যেখানেই সঠিক পন্থায় ও সম্মিলিতভাবে কোনো অন্যায়ের প্রতিবাদ হয়েছে সেখানেই সাফল্য এসেছে। তাই কোনো ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের সঠিক পদ্ধতি জানতে হবে ও একতাবদ্ধ হয়ে থাকতে হবে। বাংলাদেশ সংসদ টেলিভিশনের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের আজকের অধিবেশনে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি জহির আহমেদ আজকে আবার তোমাদের মাঝে এসেছি বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা কার্যক্রম বিষয়ক একটি পাঠ নিয়ে। তোমরা জানো, আমাদের বর্তমান বাংলাদেশ সরকার দেশে জেন্ডার সমতা ভিত্তিক পরিবেশ গঠনে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কিশোর কিশোরীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেন্ডার বৈষম্যহীন শিক্ষা নিয়ে বড় হয়ে তোমরাই পারবে আমাদের প্রিয় বাংলাদেশে একটি সভ্য সমাজ গড়তে। এই উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নির্বাচিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরী বান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তোমরা অনেকেই শুনে থাকবে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের কথা। 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের জেন্ডার সমতা এবং বয়ঃসন্ধিকালীন যৌন প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কিত সঠিক তথ্য সরবরাহ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তোমাদেরকে ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য, তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার সব সময় তোমাদের পাশে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহিংসতা সংক্রান্ত গত 3টি ক্লাসের প্রথম অধিবেশনে আমরা জেনেছি শারীরিক, মানসিক, যৌন, আর্থিক, লেবেলিং, অনলাইন ভিত্তিক এসব বিভিন্ন ধরনের সহিংসতা সম্পর্কে। দ্বিতীয় অধিবেশনে আমরা কিশোর কিশোরীদের প্রতি উল্লেখযোগ্য সহিংসতার প্রভাব সম্পর্কে অবগত হয়েছি এবং তৃতীয় অধিবেশনে সহিংসতা থেকে উত্তরণের উপায় সম্পর্কে জেনেছি। আজ এ বিষয়ে আমাদের শেষ ক্লাস। তো চলো প্রথমেই কিছু ছবি দেখা যাক। ছবিগুলো দেখে তোমাদের অবশ্যই ইতোমধ্যে কিছু উপলব্ধি হয়েছে, কিছু বুঝতেও পারছো। তো বলো তো, আজ আমাদের পাঠের শিরোনাম কি হতে পারে? হ্যাঁ, ঠিকই অনুমান করেছো। আমাদের আজকের পাঠের শিরোনাম সহিংসতার প্রতি সম্মিলিত প্রতিবাদ। আজকের পাঠ শেষে তোমরা সহিংসতার শিকার ও সহিংসতাকারী চিহ্নিত করতে পারবে। সক্রিয়ভাবে সহিংসতা প্রতিরোধকারী হওয়ার পদ্ধতি বর্ণনা করতে পারবে। সহিংসতা মোকাবেলায় সম্মিলিতভাবে প্রতিবাদ করার দক্ষতা অর্জন করতে পারবে। চলো একটি গল্প পড়ি আমরা এখন। সাবিনার গল্প। সাবিনা একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে পড়াশোনায় ভালো ও মনোযোগী, কিন্তু সাকিব নামে তার এক সহপাঠী তার সাথে বন্ধুত্ব তৈরি এবং সময় কাটানোর বিষয়ে আগ্রহী ছিল। কিন্তু সাবিনা আগ্রহী ছিল না এবং সে তাকে জানিয়ে দিয়েছিল একথা। তারপরও সাকিব তাকে বিরক্ত করতে থাকে। সে প্রায়ই ক্লাসে ফুল আর চিঠি সাবিনার দিকে ছুঁড়ে দিত। তো এ বিষয়ে সাবিনা শিক্ষকের কাছে অভিযোগ করলে শিক্ষক সাকিবকে মৃদু ধমক দেন এবং এমন কাজ করতে মানা করেন। কিন্তু সাকিব তা আমলে না নিয়ে সাবিনাকে বিরক্ত করতেই থাকে। এসব দেখে সাবিনার সহপাঠীরা তার সাথে সাবিনার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। সাবিনার সহপাঠীরা বুঝতে চাইল না আসলে দোষটা কার। যা হোক, সাবিনা অত্যন্ত ভেঙে পড়ল এবং এ সমস্ত কথা শুনে সাবিনার পরিবার তাকে বার্ষিক পরীক্ষার পর গ্রামের বাড়ি পাঠিয়ে দিল এবং সাবিনার শিক্ষা জীবনের এখানেই পরিসমাপ্তি ঘটল। বন্ধুরা, তোমরা কি এই গল্পে কোনো সহিংসতা খুঁজে পেয়েছো? তোমরা তো ইতোমধ্যেই জেনেছ সহিংসতা ভিন্ন ধরনের।
শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক, অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের, তাই না বন্ধুরা? তো কোনো একটা সহিংসতা কি গল্পে খুঁজে পেয়েছো? হ্যাঁ, ঠিকই বলেছ। তো বলো তো কী ধরনের সহিংসতা এখানে খুঁজে পেয়েছো তোমরা? তারপর এখানে কারা অপরাধী? সাবিনা কি অপরাধী? নিশ্চয়ই না। তবে কারা অপরাধী, আবার কারা নীরব দর্শক এখানে? তারা কি কিছু করেছে? সাবিনার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা কি কিছু করেছে? না, করেনি, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। কিন্তু কেন করেনি? যদি করে না থাকে, কেন করেনি? সাবিনা কি তার পরিস্থিতির জন্য দায়ী? নিশ্চয়ই না, এটা আগেই বলেছি। কে পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারত? সাবিনার এই পরিস্থিতির যেন না হয়, সেটা পরিবর্তন কে ঘটাতে পারত? কিভাবে ঘটাতে পারত? এই প্রশ্নগুলো তোমাদের জন্য আজকে দেয়া হলো। তোমরা সেই প্রশ্নগুলো নিয়ে ভাবো। ভাবলেই তোমরা অনেক কিছুর সমাধান নিজেরাই করতে পারবে। শিক্ষার্থীরা, এবার চলো একটা ভিডিও দেখি। ওয়াও, কতদিন পর ছোটবেলার বন্ধুদের ইনস্টাগ্রামে পাওয়া গেল। ইনি কে? ধুর, এই বাজে লোকটা যে কেন বারবার ইনস্টাতে ফলো রিকোয়েস্ট পাঠাচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। তাই নাকি? আমি এখনই দেখছি। ছি, এমন কথা কেউ কিভাবে লেখে? ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছুতেই মুক্তি নেই। দেই এনাকে ব্লক করে, দেখি এখন কিভাবে লেখে। দেখ দেখ, আবারও পাঠালো। যতবারই ব্লক করছি নতুন নতুন অ্যাকাউন্ট খুলে আবার। মাঝে মাঝে কি মনে হয় জানিস, চারপাশে এত মানুষ, তাও আমি কত একা। কি ব্যাপার, সবাই হাসছে কেন? আরে পিয়াল, যাই কথা বলি। এ কি, উঠে চলে গেল? রাফসান, কিরে তোরা আমার সাথে এমন করছিস কেন? আরে এটা কে পোস্ট করেছে? আমি তো না। তার মানে কি আমার প্রোফাইল হ্যাক হলো? যাই বলি গিয়ে সবাইকে। আরে আমার কথাটা একটু শোন। কেউ বিশ্বাস করেনি আমাকে, কেউ না। সারাক্ষণ মনের মধ্যে একটা ভয়। রাস্তায়, শপিং মলে, এমনকি ক্যাম্পাসেও মনে হচ্ছে কে যেন আমাকে দেখছে, ছবি তুলছে। না, সব নিশ্চয়ই আমার মনের ভুল। এ কি, আমার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট, আবার পাবলিক গ্রুপে পোস্ট! কে করে এসব? কি করব আমি এখন? বাবা মাকে কি জানানো উচিত হবে? হ্যাঁ, হবে, হয়েছেও। বাবা মাকে বলতেই তারা আমাকে ন্যাশনাল হেল্পলাইন 109-এর ব্যাপারে জানালো। আমি জানতে পারলাম আমার মতো যারা আছে তাদের সবার জন্য রয়েছে আইন, সবার পাশে রয়েছে আইন। সবাইকে যদি জানাতে পারতাম, আমরা কেউই একা নই। এই প্রত্যেকটি ঘটনাই সাইবার ক্রাইম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী সাইবার ক্রাইম একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড অথবা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। জেনে রাখো যে তুমি একা নও। যদি তুমি বা তোমাদের পরিচিত কেউ এরকম কোনো পরিস্থিতিতে পড়ো, তবে যত দ্রুত সম্ভব যোগাযোগ করো ন্যাশনাল হেল্পলাইন 109 অথবা আইসিটি হেল্পলাইন 01766678888 এই নম্বরে। প্রয়োজনে প্রমাণসহ অভিযোগ পাঠাও www.rab.gov.bd এই ওয়েবসাইটে। এসব ক্ষেত্রে তোমাদের পরিচয় গোপন রাখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওতে তোমরা কি দেখতে পেয়েছ? প্রথমে যা আছে তা হলো একটি সাইবার স্ট্যাকিং। সাইবার স্ট্যাকিং হলো
অনিচ্ছা সত্ত্বেও অনলাইনে কাউকে বারবার বিরক্ত করা, এখানে তাই করা হয়েছে, তাই না? সাইবার স্টকিং এক ধরনের সাইবার ক্রাইম বা অনলাইন ভিত্তিক অপরাধ। আর ভিডিওর দ্বিতীয় ভাগে যা দেখতে পেয়েছ তা হলো আইডি হ্যাকিং। এটা এখন একটি মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই না? তোমরা অনেকেই এটা শুনেছ, জেনেছ যে সোশ্যাল মিডিয়ায় কারো অ্যাকাউন্ট কারো অনুমতি ছাড়া ব্যবহার করার জন্য হ্যাকাররা তা করে থাকে। তা একটি মারাত্মক অপরাধ। আর ভিডিওর শেষ ভাগে তোমরা যা দেখেছ কারো ওপর সাইবার ক্রাইম হলে তা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে, এবং আরও দেখেছ সাইবার ক্রাইম সংক্রান্ত শাস্তির আইন। এছাড়াও তোমাদেরকে দেখানো হয়েছে হেল্পলাইনে যোগাযোগ করে অপরাধীকে শাস্তির আওতায় আনার উপায় সম্পর্কে। তো এইসব বিষয়গুলো তোমাদের সচেতন থাকা দরকার। আজকাল অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, অনলাইন ইন্টারনেট ব্যবহার করে, অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে। তাই তোমাদের এইসব ব্যাপারে খুব সচেতন থাকা দরকার এবং আইনগুলো জানা দরকার, এবং যদি এমন পরিস্থিতিতে পড়ো তাহলে কিভাবে তা থেকে উত্তরণ ঘটাতে হবে, তা থেকে বেঁচে থাকতে হবে সে সম্পর্কে তোমাদের অবগত করার জন্য এই ভিডিওটি। শিক্ষার্থীরা, যে সহিংসতার শিকার হলে আমাদের সমাজ, রাষ্ট্র এবং পরিপার্শ্ব তোমাদের জন্য সাহায্যকারী কিছু প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। তুমি একা না কিন্তু সমাজে। কখনোই নিজেকে একা ভাববে না। যখন কোনো বিপদের সম্মুখীন হও তখন মনে রাখবে যে তোমাকে সাহায্য করার জন্য কিছু প্রতিষ্ঠান রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলো কি, বা ব্যক্তিও আছে, তারা কারা সে সম্পর্কে এখন আমরা জানব। তো চলো, সহিংসতার শিকার হলে সাহায্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানি। প্রথমত তোমার সাহায্যকারী হয়ে দাঁড়াবে তোমার পরিবার, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, আপনজন, তারা হলো তোমার প্রথম সাহায্যকারী। যে কোনো বিপদে পড়লে, যে কোনো সহিংসতার সম্মুখীন হলে তুমি প্রথমত তোমার মায়ের সাথে আলাপ করার চেষ্টা করবে, তারপর বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনদের সাথে আলাপ করার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে প্রতিবেশীরাও তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন। তারপর পারেন কি তোমার বিদ্যালয়ের শিক্ষক। তারপর থাকে কিছু স্থানীয় সংগঠন। তোমরা হয়তো শুনে থাকবে যে বিভিন্ন এলাকায় ক্লাব, সমিতি, সংগঠন এগুলো গড়ে উঠে বিভিন্ন জায়গায়। যুবকরা করে থাকে যুব সংগঠন। তো তারা কিন্তু খুব উদ্গ্রীব থাকে কোনো আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য, এবং মূলত তাদের দায়িত্বটাই থাকে যুব সংগঠন সমিতিগুলোর যে মানুষের বিপদ আপদে তাদেরকে সাহায্য করা। এই স্থানীয় সংগঠনগুলোর সাথে যোগাযোগ করতে পারো। ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সেখানকার চেয়ারম্যান আছে, সেখানকার কমিশনার, কাউন্সিলর আছে, মেয়র আছে, মেম্বার আছে, তাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো প্রয়োজনে। তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকেন, উনি একটি উপজেলার সর্বময় ক্ষমতার অধিকারী, ওনার সাথে যোগাযোগ করতে পারো। তারপর পুলিশ বাহিনীকে বলা হয় মানুষের বিপদ আপদের থেকে রক্ষা করার জন্য, পুলিশের সাথে যোগাযোগ করতে পারো। তারপর আরেকটি বড় কথা, তুমি নিজেও তোমাকে সাহায্য করতে পারো। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। শুধু পরনির্ভরশীল নয়, তোমার নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস থাকতে হবে। তুমি নিজেকে কিভাবে কতটুকু সহায়তা করতে পারো সেটাও খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সহিংসতার সাহায্যকারী ব্যক্তি আর প্রতিষ্ঠান সম্পর্কে আমরা এতক্ষণ জেনেছি। তো এই ব্যক্তি প্রতিষ্ঠান যদি কোনো আক্রান্ত ব্যক্তিকে সহায়তা করতে হয়, তার জন্য কি দরকার? তার জন্য দরকার সহমর্মিতা। সহমর্মিতা মানে হলো যার মাধ্যমে আমরা অপর ব্যক্তির অনুভূতিকে তার জায়গা ও অবস্থান থেকে বুঝতে পারি, তার মতো করে অনুভব করতে পারি, সেই ক্ষমতাকে সহমর্মিতা বলে। তোমরা হয়তো শুনেছ যে কারো বাবা মা মারা গেলে
তার বন্ধু তাকে সহমর্মিতা জানায়, সে বিষয়টা কিন্তু অত্যন্ত গভীর, যে যার বাবা মারা গেছে সেই বন্ধুর ব্যথায় ব্যথিত হয়ে সেটা অনুভব করে তাকে তার সাথে দুঃখ প্রকাশ করাটাই হলো সহমর্মিতা। আমরা যেভাবে সহিংসতার শিকার ব্যক্তির প্রতি সহমর্মিতা প্রকাশ করতে পারি সে বিষয়ে একটু দেখো। যেমন দেখো, এই বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি না, আমি দুঃখিত যে তোমার সাথে এমনটা ঘটেছে, এমন ঘটনা নিশ্চয়ই খুব দুঃখজনক, আমরা তোমার পাশে আছি। এমন ধরনের বাক্য যদি সহিংসতার শিকার কারো সাথে তুমি বলো, তার দুশ্চিন্তা অর্ধেক কমে যাবে। তো সহমর্মিতা প্রকাশের মাধ্যমে সহিংসতা শিকার ব্যক্তির মনোবল কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তুমি যদি সক্রিয় সহিংসতা প্রতিরোধকারী হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দেখো। তুমি জানো কখন তোমাকে হস্তক্ষেপ মধ্যস্থতা করতে হবে, সে ব্যাপারে তোমাকে প্রত্যুৎপন্নমতি হতে হবে। তোমার মধ্যস্থতা করার দক্ষতা আছে সেটা তোমার জানতে হবে। বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার পন্থা তোমার জানা আছে, এই বিষয়গুলো জানতে হবে, থাকতে হবে। তাহলেই তুমি একজন সক্রিয় সহিংসতা প্রতিরোধকারী হতে পারবে। আরও বিষয় আরও আছে দেখো, তুমি যদি এরকম সক্রিয় সহিংসতা প্রতিরোধকারী হতে চাও, তুমি জানো কিভাবে অন্য বন্ধুদের সম্পৃক্ত করতে হবে ঘটনার সাথে, প্রতিরোধকারীদের সাথে অন্য বন্ধুদের সম্পৃক্ত করতে হবে। তোমার আত্মবিশ্বাস আছে, কখন কোথায় কিভাবে মধ্যস্থতা করতে হবে সে বিষয়ে তোমার ভালো ধারণা আছে। সক্রিয় প্রতিরোধের অন্যতম অংশ হচ্ছে যখন সহিংসতার শিকার ব্যক্তি সহিংসতাকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছে না তখন প্রতিরোধ করা, প্রতিবাদ করা। এতে সহিংসতার শিকার ব্যক্তি পরিস্থিতি মোকাবেলা করার সাহস পায় এবং সহিংসতাকারী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। বুঝতে পেরেছ বিষয়টা? সহিংসতার শিকার ব্যক্তি একা যখন তার প্রতিবাদ করতে পারছে না তখন ব্যক্তি বা প্রতিষ্ঠান, তুমিও সেই একটা ব্যক্তি হতে পারো, তোমরাও একটা প্রতিষ্ঠান হতে পারো, সহপাঠীকে সাহায্য করতে পারো। সে কারণেই একা যখন সে পারছে না প্রতিরোধ করতে তখন তোমরা তার পাশে এসে দাঁড়াও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের এই পাঠে তোমরা যা কিছু শিখেছ তার বিষয়ে আবার একটু আমরা দৃষ্টি দেই। কি শিখেছ? সহিংসতার শিকার এবং দোষী ব্যক্তিরা ছাড়া ঘটনার নীরব দর্শকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে কোনো সহিংস ঘটনায় সহিংসতার শিকার এবং দোষী ব্যক্তিরা ছাড়াও ঘটনার নীরব দর্শকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সময় মতো সম্মিলিত পদক্ষেপ সহিংসতার শিকার ব্যক্তিকে রক্ষা করতে পারে এবং এর প্রভাব হতে পারে চিরস্থায়ী। খুব গুরুত্বপূর্ণ শব্দটি, চিরস্থায়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে আমরা একটা মূল বার্তায় এসে পৌঁছেছি। মূল বার্তা হয়তো ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো, ইতিমধ্যেই জেনে গেছো যে কি বিষয়। তো সেই মূল বার্তাটি আমরা দেখি। মূল বার্তার বিষয়টি হলো সহিংসতার শিকার ব্যক্তিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই হলো আজকের পাঠের মূল বার্তা। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে এই পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে ঘুরে দেখো আমার ঘরে আমার স্কুল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকতে পারে, তাহলে স্ক্রিনে দেখানো অ্যাড্রেসে মেইলও করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনা মহামারীর ভয়াবহ দুর্যোগকাল অতিক্রম করছে। আশা করি পরম করুণাময় স্রষ্টা এই দুর্যোগ থেকে আমাদেরকে এবং বিশ্ববাসীকে অচিরেই মুক্তি দেবেন। তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না বন্ধুরা। সুস্থ ও নিরাপদ থাকতে হলে
সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই তুমি সুস্থ থাকতে পারবে, স্বাস্থ্যবান থাকতে পারবে, নিরাপদ থাকতে পারবে ইনশাল্লাহ। সবশেষে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতা, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।